আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা হচ্ছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল। এখানে আপনারা প্রতিদিন রোমান্টিক গল্পগুলা পেয়ে যাবেন। গল্পগুলা শুনে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা কথা হচ্ছে আমরা যেহেতু এটা নতুনভাবে শুরু করছি তো আমাদের অনেক কিছু ভুল হতে পারে। আমাদের ভুলগুলো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে এই ভুলগুলো সংশোধন করে ভালো গল্পগুলো আপনাদেরকে দিতে পারি। তো চলেন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি বললাম, "ভাবি তুমি আমাকে ডেকে এনে দরজা কেন বন্ধ করতেছো?" ভাবি বলল, "তেমন কিছু করব না, শুধু তোমার সাথে একটু নাটক করব।" আর তুমি ভাবি বলতেছো কাকে? আমি বললাম, "দেখেন ভাবি, অতীতে যা কিছু হয়েছে সবকিছু একটা দুর্ঘটনা ভেবে আপনি ভুলে যান। এখন বর্তমানে আপনি হচ্ছেন আমার ভাবি। আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। তো প্লিজ অতীতে যা কিছু হয়েছে সবকিছু একটা দুর্ঘটনা ভেবে ভুলে যান।" ভাবি নিমিষেই বলল, "তুই আমাকে কষ্ট দিয়ে তুই তোর মন তার সাথে সুখে থাকবি। সেটা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দিব না।" আমি অনুরোধ করে বললাম, "প্লিজ ভাবি, অতীতে যা কিছু হয়েছে সবকিছু একটা দুর্ঘটনা ভেবে ভুলে যান।" ভাবি বলল, "তোকে কি ভালোবাসাটা আমার ভুল ছিল? আমি তো তোকে ১ম এ ভালোবাসিনি, তুই তো আমাকে ১ম এ ভালোবাসছিলি। যখন তোকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসা শুরু করলাম, ঠিক তখনই তুই আমার সাথে ব্রেকআপ করে দিলি। আমি তোকে হাত জোড় করে বলছিলাম, তোর পা জড়ায়া কান্না করতে বলছিলাম, প্লিজ এরকম করো না। আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না। প্রয়োজনে তুমি যা করতে বলবো আমি তোমার সব কথা মেনে চলবো। প্লিজ তাও আমার সাথে এরকম করো না।" কিন্তু তুই আমার কোনো কথা শুনিস নাই। তুমি আমার কান্না ন্যাকামো ভেবে উড়ে চলে গেছস। আমি তোকে ঠিক এভাবে পা জড়ায় ধরে কান্না করতে কথাগুলো বলছিলাম। তুই আমার কোনো কথা শুনোস নাই। তখন তোর কাছে আমার কথার কোনো মূল্যই ছিল না। আমি ভাবছিলাম তুই ছাড়া আমি অচল। তোর কথা ভেবে অনেক কষ্ট হইতো। তার মাঝে নিজেকে কয়েকবার শেষ করে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ফ্যামিলির কথা ভেবে আর পারি নাই। ভাবির কথা শুনে আমি চুপ করে আছি। ভাবি বলল, "ওইদিন থেকে তোর ওপর আমার রাগ হতে শুরু হলো। ওইদিন থেকে তোর ওপর আমার রাগ শুরু হলো। আমি মনে ডিসিশন নিছি যে আমার জীবনকে নরক বানাইয়া ফেলছে। আমিও তার জীবনকে নরক বানাইয়া ফেলবো।" আমি বললাম, "তার মানে আপনি ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেন নাই। আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি ভাইয়াকে বিয়ে করছেন।" আমি বললাম, "আমি এখনই ভাইয়াকে সবকিছু বলে দিব।" এই কথা বলে যখনই দরজার সামনে যেতে লাগলাম, তখনই ভাবি আমার পথ আটকাইয়া বলল, "প্লিজ তোমার ভাইয়াকে কিছু বলো না।" আমি বললাম, "ভাইয়াকে যদি আমি এখন কিছু না বলি তাহলে পরে আমাদের মাঝে অশান্তি শুরু হবে। তাই এখনই ভাইয়াকে বলাটা উচিত। তাই আমি ভাইয়াকে আগেই জানায়ে দেই, তারপর আমাদের ভিতরে আর কোনো ঝামেলা হবে না।" ভাবি একটু রাগ দেখায়া বলল, "বলতে না করছি না?" আমি বললাম, "আমি বলব।" এ কথা বলে যখনই ভাবিকে পাশ কাটিয়ে দরজার কাছে আসতে যাব, তার তার মাঝেই ভাবির কিছু জামা অংশ ছিঁড়ে আমাকে জড়ায় ধরে জোরে চিল্লাতে লাগলো, "কে কোথায় আছেন? আমাকে শুভর হাত থেকে বাঁচান।" আমি নিজেকে ভাবির কাছ থেকে সারানোর চেষ্টা করে বললাম, "কি করতেছেন ভাবি এসব? প্লিজ আমাকে ছাড়েন।" ভাবি আমার কানে চুপি করে বলল, "দেখ তোর এখন কি অবস্থা করি।" এই কথা বলে ভাবি আবার চিল্লাতে লাগলো, "কে কোথায় আছেন? আমাকে শুভর হাত থেকে বাঁচান।" তখনই মা-বাবা ও আমার স্ত্রী তারা দরজার খুলে যা দেখল, তারা দরজা খুলতেই ভাবি আমাকে ছেড়ে ন্যাকা কান্না করতে লাগলো। কান্না করে বলতে লাগলো, "বাবা, আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো মনে করতাম। কিন্তু দেখেন আজকে হঠাৎ করে আমার রুমে এসে আমার সাথে অসভ্যতামি করতে লাগলো।" বাবা অনেকটা রাগ দেখিয়ে বলল, "বৌমা তুমি চুপ কর। তুমি কান্না থামাও। এই হারামজাদার বিচার আমি করব।" আমি বললাম, বাবা ভাবি যা বলতেছে এই কথা বলতে বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলবে।" বলল, "চুপ বেয়াদব, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি?" এই কথা বলে বাবা রাগে হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে আমি অবাক হয়ে তাদের দিকে তাকায় আছি। কি থেকে কি হয়ে গেল? কিছুই বুঝতে পারলাম না। তারপর মা এসে বলতে লাগলো, "তুই আমার পেটের সন্তান হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারলি?" আমি বললাম, মা বলল, "তুই আর একটা কথাও বলবি না। আজ থেকে তুই আর আমার সন্তান না। তোর এই মুখে আমাকে আর কোনোদিন মা ডাকবি না।" মা এই কথা বলে রুম থেকে বের হয়ে হয়ে গেল। বাকি রইল আমার
স্ত্রী মুনতাহা, সে আমাকে অজোরে একটা থাপ্পড় দিয়া বলল, এই তোর আসল রূপ? তোর যখন এতই চাহিদা তুই আমাকে বললেই তো পারতি, আমি তোর সব চাহিদা মিটাইয়া দিতাম। তুই কিভাবে পারলি আমাদের বড় ভাবির সাথে এই নোংরামি কাজ করতে? সেই তো আমাদের অভিভাবক। আমি অসহায় মুনতাহার দিকে তাকিয়ে বললাম, মুনতাহা তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। মুনতাহা বলতে লাগলো, চুপ, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কে উচ্ছিট টানবো তোর সাথে। তোর মতো চরিত্রহীনের সাথে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আজকে আমি আমাদের বাড়ি চলে যাব। মুনতাহা আমার প্রতি ঘৃণা নিয়ে কান্না করতে করতে বের হয়ে রুমে চলে গেল। তাদের এইসব কথা শুনে আমার তাদের এইসব কথা শুনে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। পানি বের হয়ে হয়তো গাল দিয়ে পড়ে যাবে। কিন্তু একটা কথা আছে না, ছেলেদের কান্না করতে নেই, তাতে নাকি তাদেরকে সবচেয়ে একটু দুর্বল লাগে। কখনই চোখের পানি মুছে রুম থেকে বের হতে যাব। ভাবির সামনে হাসতে হাসতে বলল, কি কেমন দিলাম? ভাবি বলল, সবই তো তুমি, তোমার আর মুনতার মাঝে ফাটল ধরালাম। তোর এই হাসি খুশি জীবনকে আমি নরকে পরিবর্তন করে ছাড়বো। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন, এটা কি তার নমুনা? আর নরকের কথা বলতেছেন, অলরেডি আপনি আমার জীবনকে নরক বানাইয়া ফেলছেন। ভাবি বললেন, হ্যাঁ, আগে তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন তার চাইতে বেশি ঘৃণা করি। আমার তোদের বাড়িতে একটা ইচ্ছা ছিল, এ বাড়িতে বউ হওয়ার একটা ইচ্ছা ছিল, কিভাবে তোর জীবনটা নরকে পরিবর্তন করব। আজ আমার সেই ইচ্ছা পূরণ হলো। আমি বললাম, এখন কি আপনি খুশি হইছেন? আমার জীবনটা তো নরক বানিয়ে ফেলছেন। এই কথা বলে আমি ওর রাগের রুম থেকে হন হন করে বের হয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম, আমার সাথে কেন এরকম জঘন্য একটা কাজ হলো। আপনারা হয়তো ভাবছেন, ভাবি আমার সাথে এরকম কাজ কেন করলো। তাহলে চলেন আমার পরিচয় সহ অতীতের কথাগুলা বলি। আমি পরিবারের ৩ নাম্বার সন্তান। আমাদের ২ ভাইয়ের বড় হচ্ছে আমাদের সুলতানা আপা। আর অনেক আগেই বিয়ে হয়ে গেছে। বাবা আর বড় ভাই তারা দুজনেই ব্যাংকে চাকরি করে। এখন বাবা অবশ্যই অবসরপ্রাপ্ত, কিন্তু ভাইয়ার সাথে আমার একটু মিলে না। আপনারা হয়তো ভাবছেন ভাবির সাথে আমার কি সম্পর্ক, তাহলে শোনেন। যাকে ভাবি হিসেবে পরিচয় দিয়েছি সে আর কেউ না, সে আমার এক্স গার্লফ্রেন্ড জুই। তার সাথে আমার দীর্ঘ ১ বছর রিলেশন ছিল। সেটা অবশ্য বন্ধুদের পাল্লায় বাজি ধরে জিদের বয়সে করছিলাম। যখন জুইকে আমি প্রপোজ করছিলাম, জুই আমার প্রপোজ রিজেক্ট করছে। তখন রাগে জুইকে প্রতিদিন নতুন নতুন ভাবে প্রপোজ করতাম। হঠাৎ করে জুই আমার প্রেমে প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর আমি ব্রেকআপ করে দেই। তারপর জুই অনেক কান্না করতো, বারবার বলতো যে রিলেশন কন্টিনিউ করতে, কিন্তু সেটা আর আমি করি নাই। তারপর আমি ঢাকা চলে আসলাম। লেখাপড়ার জন্য ঢাকা যখন আসছিলাম তখন ভাইয়া বিয়ে করে ফেলছে, কিন্তু সেটা আর আমি জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসাবে জুইকে চয়েস করছে। পরে ঢাকা থেকে যখন বাড়ি ফিরে আসলাম, এদিকে আগ্রহী হয়ে ভাইয়ের স্ত্রীর সাথে দেখা করতে যাব, তখনই জুইকে দেখে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কাকে দেখতেছি? জুই আমাকে দেখে বলল, আমাকে কি ভাবি হিসাবে পছন্দ হয়েছে আপনার? এরপরে যতটুকু পেরেছি জোর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছি। তারপরও জুই লুকিয়ে লুকিয়ে অতীতের কথা নিয়ে আমাকে শাসিয়ে যাইতো। আমি চুপচাপ করে তার কথাগুলো শুনে যাইতাম। কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি কনফার্ম হয়ে গেল। এদিকে জুহির মানসিক টেনশন বেড়েই চলছে। পরে ভাবলাম, দ্রুত বিয়ে করলে হয়তো জুই আমাকে রেহাই দিবে। তখন বাবা মাকে মুনতাহার কথা বললাম। তখন পারিবারিক ভাবেই নিয়ম কানুন মেনেই মুনতাহাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর কিছুদিন ভালোই ছিলাম। মুনতাহার সাথে সংসার ভালোই চলছিল।
হঠাৎ করে যে জুই আমাদের মাঝে কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কোনোদিনই ভাবিনি। তারপর কি হয়েছে সেটা তো আপনারা ভালো করেই জানেন। আমি এ কথা ভাবতে ভাবতে রুমে বসে আছি। হঠাৎ করে হৃদয় ভাইয়ার চিৎকার শুনতেছি। তারপর মনে মনে ভাবলাম ভাবি হয়তো ভাইয়াকে ভুলভাল বুঝাইছে। এইসব কথা আনমনে ভাবতে লাগলাম। আর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আশঙ্কা ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসতে লাগলো। হঠাৎ করে ভাইয়া আমার মাথায় আঘাত করলো। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইলাম। যখন চোখ খুলছি তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করছি। কিন্তু একটু অবাক লাগলো, হাসপাতালে আর কেউ নাই, আমি একা বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে বাবা এসে বলতে লাগলো, এখন কিরকম লাগতেছে? আমি বললাম, হ্যাঁ ভালোই লাগতেছে, তবে মাথাতে একটু ব্যথা করতেছে। পরে বাবা বলল, ডাক্তার থেকে ওষুধগুলা নিয়ে বাড়ি চলে আইসো। আমি বাড়ি চলে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর আমি ডাক্তার থেকে ওষুধগুলা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আইসা দরজা টোকা দিতেই মুনতাহা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মুনতাহা মুখ ফিরিয়ে চলে যাইতে লাগলো। এই দৃশ্যটা দেখে অনেক খারাপ লেগে উঠলো। এই তো কিছুদিন আগের কথা। মুনতাহার সাথে ফল কাটা চাকু নিয়ে শয়তানি করতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেল। এটাতেই মুনতাহা বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। তার এইরকম ভালোবাসা দেখে বুকের মাঝে জড়িয়ে ধরে বললাম, দূর পাগলি। আমি এ কথা বলতেই মুনতাহা বলল, আর কখনো ছুরি নিয়ে শয়তানি করবা না। এখন তো নিজের হাতে খাবারটাও খাইতে পারবা না। আমি বললাম, আমি নিজের হাতে খাইতে না পারলে কি হবে, আমার বউ তো আছে, আমাকে খাইয়ে দেবে। যদি আমাকে সে খায় না দিতে চায় তাহলে আর কি করার, কয়েকদিন না খেয়ে থাকবো। দুষ্টামি করে বলতে মুনতাহা রাগ করে বলল, আমি তো তোমাকে খাইয়ে দিব, এতে না করার কি আছে? ওই দিনের মুনতাহা আর বর্তমানের মুনতাহা অনেক তফাৎ।